আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত গ্রাফ চার্ট তোমার কাছে অনেক কঠিন কিছু ছিল। এই ভিডিওটা দেখার পর গ্রাফ চার্ট তোমার কাছে এতটা সহজ হবে, তুমি বলবে যে ভাইয়া আসলে তো গ্রাফ চার্ট অনেক সহজ। প্রথমত একটা কথা বলে রাখি যে ভিডিওটা আমরা এমনিতেই ছোট করি, ভিডিওগুলো আমরা এমনিতেই ছোট করি, শুধুমাত্র মূল কথা বলি। এই ছোট ভিডিও কেউ টেনে টেনে দেখো না। অল্প একটু সময় যদি পুরোপুরি মনোযোগ সহকারে দেখো, যে জীবনে গ্রাফ চার্ট পড়ে নাই সেও গ্রাফ চার্ট লিখতে পারবে। এই জন্য রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখন দেখো, আমরা এখানে একটা গ্রাফ নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এইচএসসি রেজাল্ট অফ এবিসি কলেজ 2008 টু 2012, অর্থাৎ 2008 থেকে 2012 সালে কোন একটা কলেজের এইচএসসি রেজাল্টের গ্রাফ। এখন এই গ্রাফে দুইটা জিনিস দেখো, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট পাস। এই যে কালো কালারের যে টালিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শিক্ষার্থীর পাশের হার, ঠিক আছে। যেমন 2008 এ পাস করেছিল, ওই যে দেখো 60%, 60 পর্যন্ত গেছে। 2009 এ পাস করেছিল, ওই দেখো 70% প্লাস। 10 এ দেখো, ওই দেখো প্রায় 80% এর কাছাকাছি। আর এই যে ছোট ছোট করে যে সবুজ কালার বা বেগুনি কালার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিপিএ এর সংখ্যা, যে ওই যে পাস করেছিল শিক্ষার্থীরা, ওই বছরে আবার কত সংখ্যক শিক্ষার্থী জিপিএ পেয়েছিল, ওই জিপিএ এর সংখ্যাটা, ঠিক আছে। একটা কলেজে কি পরিমাণ শিক্ষার্থী কোন বছরে পাস করেছিল, জিপিএ পেয়েছিল, এইটাই হচ্ছে প্রশ্ন। যে এইটা সুন্দরভাবে আমাদেরকে লিখে ফুটিয়ে তুলতে হবে। এখন লেখার যে টেকনিকটা, এই যে আমরা শুধুমাত্র স্ট্রাকচার দিয়েছি, যে এই স্ট্রাকচার দিয়ে মাঝখানে শুধুমাত্র প্রশ্নটা বসিয়ে দিয়ে তুমি আরো এই রিলেটেড 100 গ্রাফ লিখতে পারবে, সহজে লিখতে পারবে। তো চলো দেখিয়ে দিই কিভাবে লিখতে হয়। প্রথমত দেখো, এখানে আলোর কারণে হয়তো না দেখা যেতে পারে, আমি উপরে লিখে নিয়েছি দা গ্রাফ ইজ অ্যাবাউট বা শোজ। তুমি যে কোনো গ্রাফ লেখো, লেখার সময় প্রথমত তোমার এই লাইনটা থাকবেই। এখন এইখানে একটু পার্থক্য দেখো, দা গ্রাফ ইজ অ্যাবাউট, তুমি এখন ইজ অ্যাবাউট দিতে পারো তোমার গ্রাফ অনুযায়ী। এখন আমরা দিলাম দা গ্রাফ শোজ, তারপর ডট ডট দিয়েছি, তারপর একটু হচ্ছে তুমি লিখবে একবারে সহজ। তোমাকে শুধুমাত্র মনে রাখতে হবে যে গ্রাফ লেখা স্টার্টিং এর সময় দা গ্রাফ ইজ অ্যাবাউট বা দা গ্রাফ শোজ দিতে পারি, ঠিক আছে। তার পরবর্তীতে প্রশ্ন থেকে বিষয়বস্তু, এইটুকু লেখার পর এখানে ইজ অ্যাবাউট দিবে, নয়তো শোজ দিবে, দুইটার একটা দিবে। একটা দেওয়ার পর প্রশ্ন থেকে বিষয়বস্তু। এখন দেখি তো প্রশ্নে কি বলা হয়েছে। The graph below shows the results of HSC exam of ABC College 2008 to 2012. তার মানে কি, যেহেতু প্রশ্ন থেকে বিষয়বস্তু বলা হয়েছে, আমরা প্রশ্নটাই তুলে দিই না কেন, দেখি তো কেমন হয়। প্রশ্নটা যদি তুলে দিই, দেখি লেখাটা কেমন হয়। এখানে আমি কিন্তু অল্প অল্প করে লিখেছি, তোমরা মনে করে না যে এতটুকু লিখলে নাম্বার কম দিবে না। তোমরা যখন লিখতে যাবে তখন লেখাটা অনেক বড় হয়ে যাবে। এখন আসি দা গ্রাফ শোজ। এখন শোজ এর পরে নিতে হবে, ওই দেখো প্রশ্নে শোজ দেয়া আছে, দেখতে পেয়েছো শোজ দেয়া আছে। প্রশ্নে যদি ইজ অ্যাবাউট দেয়া থাকতো, তাহলে তোমরা ইজ অ্যাবাউট নিতে। আমরা নিব দা গ্রাফ শোজ the result of HSC exam of ABC College 2008 to 2012। কত সহজ না? এই লাইন কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় 2-3 লাইন হয়ে যাবে, মিনিমাম 3 লাইন তো হবেই। আমরা এখানে দিয়েছি দা গ্রাফ শোজ। এখন শোজের পরে আমাদেরকে লিখতে হবে, প্রশ্নে খুঁজবো যে শোজ কোন জায়গা আছে। প্রশ্নে দেখেছি এখানেই শোজ, প্রথম লাইনে শোজ, পরের টুকু আমাদেরকে নিতে হবে। শোজটা আমরা লিখেই ফেললাম, পরের টুকু নিতে হবে। ওইখানে যদি প্রশ্নে শোজ না থেকে যদি থাকতো ইজ অ্যাবাউট, তাহলে ইজ অ্যাবাউট লিখে ইজ অ্যাবাউটের পরে যা আছে সেটুকু আমরা লিখে দিতাম। একবারে সহজ না? প্রথম লাইন কিভাবে শুরু করতে হয় আশা করি বুঝতে পেরেছো। দা গ্রাফ এইটুকু হচ্ছে তোমার নিজের লেখা, পরবর্তী টুকু হচ্ছে প্রশ্ন থেকে। প্রশ্ন যদি ইজ অ্যাবাউট থাকে ইজ অ্যাবাউট দিবে, প্রশ্ন যদি শোজ থাকে শোজ দিবে। শোজ দেওয়ার পরবর্তীতে প্রশ্নে যা আছে পুরোটুক তুলে দিবে। তাহলে তোমার 3-4 লাইন, মিনিমাম 3-4 লাইন খাতায় তোমার হয়ে যাবে। যাক, প্রথম লাইনটা গেল, প্রথম টুক গেল। শুধুমাত্র তোমাদেরকে স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি, 3-4 লাইন আমার লেখা শেষ। এবার আসি দ্বিতীয় পর্যায়ে। In general, the graph shows a gradual improvement by a gradual decrease the percentage, the number, etc. of। এখানে তোমরা সবগুলো দিবে না, এখানেও একটা স্ট্রাকচার আছে। তোমাকে প্রথম 3 লাইনের জন্য শুধুমাত্র মনে রাখতে হবে দা গ্রাফ, এইটুকু আশা করি সবারই মনে থাকবে, ঠিক আছে। আবার দা গ্রাফ প্রশ্নেও দেওয়া আছে, এখানে মনে রাখার মতো কিছু নাই। আমরা আসলে বুঝতে পারি না যে শুরু করব কিভাবে, শেষ করব কিভাবে। শুরুটুক যদি পারতাম তাহলে পুরো গ্রাফটা লিখতে পারতাম। শুরুটুক কিছুই না, শুরুটুক প্রশ্নেই দেওয়া থাকে, ঠিক আছে। তোমরা শুধুমাত্র প্রথম লাইনে দা গ্রাফ মনে রাখবে, পরবর্তী প্রশ্ন যা আছে তাই তুলে দিবে। ওকে, হয়ে গেল। তারপরে দেখো ইন জেনারেল, এখানে শুধুমাত্র তোমরা এইটুকু মনে রাখবে যে ইন জেনারেল, এইটুকুই নতুন শব্দ। ইন জেনারেল এইটুকুই নতুন শব্দ, ঠিক আছে। এইটুকু মনে রাখতে পারলে পরের টুক আবার সহজ। কিভাবে সহজ? প্রথম লাইনের মতো দা গ্রাফ শোজ, ওই যে দা গ্রাফ শোজ প্রথম লাইনের মতো শোজ। এখন দেখো তো, আমরা তো প্রশ্ন থেকে একবার তুলেই দিলাম,
এখন আমাদের গ্রাফে কি দেখা যাচ্ছে, কোনো কিছু বাড়ছে নাকি কমছে দেখি। 2008 ছিল, 8 পাশের হার ছিল একরকম, 11তে একরকম, ওই দেখা যাচ্ছে 12তে সবচেয়ে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি পাশের হারটা আস্তে আস্তে বেড়েছে। এবার জিপিএটা দেখি, জিপিএ 2008 একরকম ছিল, 9 বেড়েছে, 10 বেড়েছে, 11তে কমেছে, 12তে বেড়েছে। তার মানে কি এভারেজ বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র একটা বছরে কমেছে, এভারেজ বৃদ্ধি পেয়েছে। তার মানে কি পাশের হার এবং জিপিএ হার সবকিছু বৃদ্ধি পাচ্ছে। এখানে যদি বৃদ্ধি না পেয়ে যদি কমে যেত কোনো প্রবলেম নেই, কমেও যেতে পারতো। এখানে পাশের হার না থেকে অন্যান্য যে কোনো প্রশ্ন থাকতে পারতো, যেই চালিটা বেড়েছে বা কমেছে এই কোয়ালিটি থাকতেই পারতো, বা এভারেজ আছে। তিনটা শব্দই তো হয়, হয় বেড়েছে, কমেছে, নয়তো এভারেজ আছে, এরকম তিনটা শব্দই তো হয়। এখন ওইটাই আমাদেরকে এখানে লিখে তুলতে হবে। এখন যদি বৃদ্ধি পায়, যদি বেড়ে যায়, যে শেষ পর্যন্ত শুধুমাত্র বেড়েই চলেছে, তাহলে এই গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট দিবে, তাহলে ইমপ্রুভমেন্ট দিবে যে বেড়েই চলেছে। যদি কমে যায় সেক্ষেত্রে এই যে এই লাইনটা দিবে ডিক্রিজ। ওকে, যদি এভারেজ থাকে সেক্ষেত্রে দিবে যে পার্সেন্টেজ বা দা নাম্বার। ঠিক আছে, এইগুলো ইউজ করবে। এইগুলো ইউজ করার পর তোমাদের কাজ হবে দিলে অফ। যদি কমে যায় তারপরে এই লাইনটা ইউজ করবে, ডিক্রিজ ইউজ করার পর দিবে অফ, এই যে অফ। যদি এভারেজ থাকে দা পার্সেন্টেজ বা দা নাম্বার, যে কোনো একটা ইউজ করে তারপরে দিলে অফ। অফ দেওয়ার পর এখন প্রশ্নে দেখবো যে অফ এর পর কি আছে। প্রশ্নে অফ, এখানে রেজাল্ট অফ, এই দেখো অফ of HSC exam of ABC College 2008 to 2012 এই লাইনটা বসিয়ে দিবে। এখানে কিন্তু তোমার আরো 2 লাইন হয়ে যাবে। আমি শুধুমাত্র স্ট্রাকচারটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আরো 2 লাইন হয়ে গেল। এখানে প্রশ্ন অন্যান্য যে কোনো কিছু থাকতে পারে, প্রশ্নে যা থাকবে সেইটুকু তুলে দিবে। তোমাকে শুধুমাত্র মনে রাখতে হবে আমি অফ পর্যন্ত আমি লিখেছি, অফ এর পরে প্রশ্ন কি আছে। অফ এর পরে প্রশ্ন আছে HSC exam of ABC College 2008 to 2012। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে শুধুমাত্র মনে রাখতে হবে দা গ্রাফ শোজ বা ইজ অ্যাবাউট। প্রশ্নে দেখি তো শোজ আছে নাকি ইজ অ্যাবাউট আছে। প্রশ্নে যদি শোজ থাকে তাহলে শোজ এর পরে কি দেওয়া হয়েছে সেইটুকু আমরা তুলে দিব। প্রশ্নে যদি ইজ অ্যাবাউট থাকে তাহলে ইজ অ্যাবাউট এর পর কি দেওয়া হয়েছে সেইটুকু আমরা তুলে দিব। দ্বিতীয় লাইনে ইন জেনারেল শুধুমাত্র মনে রাখবো দা গ্রাফ শোজ, যদি বৃদ্ধি পায় ইমপ্রুভমেন্ট, যদি কমে যায় ডিক্রিজ, এভারেজ থাকলে দা পার্সেন্টেজ বা নাম্বার, তারপরে অফ দিয়ে প্রশ্নের টুক তুলে দেব। প্রশ্নে অফ এর পর কি আছে। প্রশ্ন দেখে দেখে উত্তর করা, মুখস্থ করার কিছু নাই। প্রশ্ন দেখবো আর লিখবো, দেখবো আর লিখবো, টোটালি সবকিছু প্রশ্নেই দেওয়া আছে। গ্রাফের মতো সহজ ইংরেজিতে আমার মনে হয় না যে আর কিছু আছে। যাই হোক, আমরা এই লাইন পর্যন্ত গেলাম। তারপরে এখানে একটু দেখো যে আমাদেরকে একটু পার্থক্য বোঝাতে হবে। আমরা প্রথমত উল্লেখ করেছি গ্রাফে আসলে কি দেখানো হয়েছে। দ্বিতীয়তে আমরা উল্লেখ করেছি বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে নাকি এভারেজ আছে, অর্থাৎ গ্রাফটা আসলে কি বিষয়, সেটা কি বৃদ্ধি পেয়েছে না কমে গেছে নাকি এভারেজ আছে, এটা আমরা দেখেছি। এবার যখনই তুমি তৃতীয় লাইন লিখতে যাবে, 3 নাম্বার পয়েন্টটা যখন তুমি লিখতে যাবে, তখন দেখবে যে আমরা যে বৃদ্ধি হওয়ার যে বিষয়টা বুঝিয়েছি বা কমে যাওয়ার যে বিষয়টা বুঝিয়েছি, এখানে বৃদ্ধি হওয়া বা কমে যাওয়া সর্বনিম্ন কত ছিল, সর্বোচ্চ কত ছিল। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট হবে তুমি বাংলাতে মনে রাখবে। প্রথমত গ্রাফটা আসলে কি বিষয় সেইটা আমরা প্রথম লাইনে দিচ্ছি। ওই প্রথম লাইন তুমি খাতায় লিখতে গেলে মিনিমাম 3 থেকে 4 লাইন হয়ে যাবে। দ্বিতীয় লাইনে গ্রাফটা আসলে কি বুঝিয়েছে, কোনো কিছু বেড়েছে নাকি কমেছে নাকি এভারেজ আছে, এই কোয়ালিটি কিছু একটা বুঝিয়েছে, ওইটা হবে দ্বিতীয় লাইনে। বাংলায় মনে রাখো, ওইটা হবে দ্বিতীয় লাইনে। 3 নাম্বার লাইনে এই যে বেড়েছে বা কমেছে, এটার তো অবশ্যই এপার ওপার আছে, যে একবারে বেড়ে গিয়ে কত হয়েছে, একবারে কমে গিয়ে কত হয়েছে, এরকম পার্সেন্টেজ আছে না, সেই পার্সেন্টেজটা আমাদেরকে 3 নাম্বার পয়েন্টে উল্লেখ করতে হবে। সেটা আমি এখানে উল্লেখ করেছি, ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট দ্য পাস রেট ইনক্রিজড। যদি বেড়ে যায় সেক্ষেত্রে ইনক্রিজড শব্দটা ব্যবহার করবে, যদি কমে যায় সেক্ষেত্রে ডিক্রিজড শব্দটা ব্যবহার করবে। এগুলো মনে রাখবে। It is seen from the graph that the pass rate increased from 50% in 2008. প্রথমত সবার প্রথমে 2008 সালে পাশের হার কত ছিল, 60%। এখন যে বেড়ে গিয়ে এমন একটা পাশের হার হয়েছে সেটা উল্লেখ করার জন্য প্রথমত উল্লেখ করতে হবে সর্বপ্রথম কত ছিল, তারপরে উল্লেখ করতে হবে সর্বপ্রথম থেকে সর্বোচ্চ কত হলো। সর্বপ্রথম 2008 সালে ছিল 60%, এটাই আমরা এখানে উল্লেখ করেছি। Is seen from the graph that the pass rate increased from 60% in 2008 to 92% in 2012 in 4 years. এখানে একটা মজার বিষয় যে 1 2 3 4 5 মাঝখানে যে 4 বছরের ব্যবধান, 4 বছরের ব্যবধানে আমাদের পাশের হার 60% থেকে 92% হয়েছে। 2008 এ ছিল 60%, সেখান থেকে বেড়ে 92% হয়েছে 2012 তে।
এটা কিন্তু একবারে প্রশ্নে ক্লিয়ারলি উল্লেখ করা আছে। 2008 এ পাশের হার ছিল 60%, 2012 তে পাশের হার হয়েছে 92%। ঠিক আছে, এই কথাটা আমরা এখানে উল্লেখ করেছি। প্রশ্নে এরকম নাও থাকতে পারে, মনে করো প্রশ্নে এরকম নাই, প্রশ্নে অন্য কিছু দেওয়া আছে, কোনো প্রবলেম নাই, তোমরা শুধুমাত্র এই লাইনটা ঠিক রাখবে, ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট, এই পর্যন্ত ঠিক রাখবে। এই পর্যন্ত যা আছে তাই দিবে, গ্রাফের দিক তাকিয়ে দেখবে যে গ্রাফে আসলে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয় সর্বনিম্ন কত সর্বোচ্চ কত, ওইটাই এখানে পাশের হারের মতো তুলে ধরবে। ঠিক আছে, কত বছরের ব্যবধান, সর্বনিম্ন কত পার্সেন্ট ছিল কোন বছরে, সর্বোচ্চ কত পার্সেন্ট ছিল কোন বছরে, এই বিষয়টা এখানে শুধুভাবে তুলে ধরবে। এরকম গ্রাফ নাও থাকতে পারে, অন্য কোয়ালিটির আসবে, সেই বিষয়টা এখানে তুলে ধরবে, শুধুমাত্র লাইনটা ঠিক রাখবে, ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট, এইটুকু তো তোমাকে প্রশ্ন থেকে দেখে দেখে লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখি দ্য গ্রাফ অলসো শোজ অ্যান ইনক্রিজ অফ ক্যান্ডিডেট। আমরা এখানে বিশেষ একটা পার্থক্য খুঁজে পেয়েছি, সবকিছু ঠিকঠাক, হঠাৎ করে 2011 তে ওই দেখো জিপিএ এর সংখ্যাটা একেবারে কমে আসছে। এই যে বিশেষ একটা পার্থক্য, এই পার্থক্য তো উল্লেখ করতেই হবে, সেটা আমি এখানে উল্লেখ করেছি যে 2011 ব্যতীত অন্যান্য বছরে শুধুমাত্র অন্যান্য বছরে পাশের হার এবং জিপিএ এর হার শুধুমাত্র বেড়েছে। 2011 তে জিপি এর হারটা কম ছিল, পাশের হার বাড়লেও জিপি এর হারটা কম ছিল, সেটা আমি এখানে উল্লেখ করেছি। দ্য গ্রাফ অলসো শোজ অ্যান্ড, দ্য গ্রাফ অলসো শোজ, তোমরা যে কোনো কিছু লেখো, এরকম নাও থাকতে পারে, অন্য প্রশ্ন আসলো, শুধুমাত্র এইটুকু ঠিক থাকবে, দ্য গ্রাফ অলসো শোজ, তারপরে ওইখান থেকে দেখে দেখে এখানে লিখে দিবে an increase of candidates who passed with a GPA 5 except in 2011। তার পরবর্তীতে তোমার যদি মনে হয় যে তোমার গ্রাফটা কিছুটা ছোট হয়ে গেছে, আরেকটু বাড়িয়ে লেখা দরকার, সেক্ষেত্রে তুমি অন্যান্য বছরের, আমরা 2008 উল্লেখ করেছি, 2012 উল্লেখ করেছি, 2011 উল্লেখ করেছি, 9 আর 10 এর দুইটা লাইন এখানে ঢুকিয়ে দিবে, গ্রাফটা বড় হয়ে গেল। সর্বশেষ শেষ লাইনটা আমাদেরকে কিভাবে শেষ করতে হবে আমরা আসলে বুঝতে পারি না। শেষ লাইন দেখো, ওভারঅল দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্যাট, দ্যাট এর পরে আসলে কি বলবে, দ্যাট এর পরে প্রশ্ন দেখে দেখে বসাতে হবে, দ্যাট HSC result of ABC কলেজ, HSC রেজাল্ট মানে গ্রাফে আসলে কি বোঝানো হয়েছে, HSC রেজাল্ট কোন বছরে কেমন ছিল কোন একটা কলেজে, সেটা আমরা এখানে উল্লেখ করব যে দ্যাট HSC result of ABC কলেজ আর ইমপ্রুভিং। ঠিক আছে, যদি কমে যেত সেক্ষেত্রে ডিক্রিজিং শব্দটা ব্যবহার করতে পারতে। ঠিক আছে, যেহেতু বেড়ে গেছে সেক্ষেত্রে ইমপ্রুভ হয়েছে, এই জন্য আমরা দিয়েছি যে ওভারঅল দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্যাট HSC result of ABC college are improving। শেষ লাইনের পুরো কাঠামোটা এক থাকবে। এবার আসি মেইন যে স্ট্রাকচার তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে শুধুমাত্র মনে রাখবে যে দা গ্রাফ আমাদেরকে লিখতে হবে, দা গ্রাফ, তারপরে প্রশ্নে যা আসবে। ঠিক আছে, দ্বিতীয় লাইনে মনে রাখবে ইন জেনারেল আমাদেরকে লিখতে হবে, তারপরে প্রশ্নে যা আছে সেটা দেখে দেখে আমরা ইমপ্রুভ লিখলাম নাকি ডিক্রিজ লিখলাম নাকি পার্সেন্টেজ লিখলাম নাকি নাম্বার লিখলাম, এখান থেকে চারটার যে কোনো একটা লিখে পরবর্তীতে এখানে অফ দিয়ে, অফ এর পরে যা আছে অফ HSC এক্সাম অফ ABC কলেজ 2008 to 2012 প্রশ্ন দেখে দেখে দ্বিতীয় লাইনে আমরা বসিয়ে দেব। এই দুই লাইন, আমার এই দুই লাইন তোমরা লিখতে গেলে তোমাদের খাতায় মিনিমাম 7 থেকে 8 লাইন বা 10 লাইন হয়ে যাবে, বুঝতে পারলে? এই দুই লাইন দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই লাইনটা মনে রাখবো, ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট, এই পর্যন্ত মনে রাখবে। পরবর্তী প্রশ্ন থেকে নিবে দ্য পাস রেট ইনক্রিজড ফ্রম, এখানে ইনক্রিজড নাও হতে পারতো, ডিক্রিজড হতে পারতো, বা অন্যান্য যে কোনো কিছু থাকতে পারতো, যা থাকতো ওইটাই এখানে তুলে দিবে। কিন্তু লাইনটা শুরু করবে কিভাবে আমরা আসলে এটা বুঝতে পারি না, প্রশ্ন দেখে দেখে তো লিখবো, কিন্তু শুরু করবো কিভাবে, এই শুরুটা তোমাকে করতে হবে, ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট, তারপরে প্রশ্ন দেখে দেখে কোন বছরে কত পার্সেন্ট ছিল, সর্বনিম্ন কত পার্সেন্ট ছিল কোন বছরে সেটা দিবে, পরবর্তীতে সর্বোচ্চ কত পার্সেন্ট ছিল কোন বছরে সেটা দিবে। যদি সর্বোচ্চ না থাকে, যদি সর্বনিম্ন থাকে, যে প্রথমে আসলে সর্বোচ্চ দেওয়া হয়েছে পরবর্তীতে কমতে কমতে সর্বনিম্ন হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি ওইভাবেই এখানে উল্লেখ করবে যে প্রথমে সর্বোচ্চ এত ছিল, ওইখান থেকে ডিক্রিজড হয়ে কমে গিয়ে পরবর্তীতে সর্বনিম্ন এত হয়েছে। তার পরবর্তীতে এই লাইনটা মনে রাখবে, দ্য গ্রাফ অলসো শোজ, মানে কি একবার তো শোজ দিয়েছি, পরের বার কিন্তু সেম শোজ দেওয়া যায় না, পরের বার দিয়েছি অলসো শোজ। ঠিক আছে, দ্য গ্রাফ অলসো শোজ, প্রত্যেকটা লাইনে দ্য গ্রাফ আছে, দ্য গ্রাফ অলসো শোজ হোক বা শোজ হোক, ইজ অ্যাবাউট হোক, এগুলো দিয়ে লাইনগুলো আসলে শুরু করতে হয়, যেহেতু গ্রাফ থেকে আমরা দেখছি। একবার শুধুমাত্র দিয়েছি ইট ইজ সিন ফ্রম, তারপরে দিয়েছি দেখো দ্য গ্রাফ, ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ,
এই কথাগুলো উল্লেখ করবে। আমার মনে হয় এই বিষয়গুলো মাথায় থাকলে গ্রাফ লেখা একেবারে ইজি, তার কাছে কোনো কঠিন মনে হবে না। শুধুমাত্র এই লাইনটুকু মনে রাখবে, তারপরে ওই যে দেখো 2011 সালে একটু পার্থক্য হয়েছিল, কমে গেছিল, ওই লাইনটা এখানে উল্লেখ করেছি। এবং লাস্টের লাইনটা সবথেকে গুরুত্বপূর্ণ, তোমার ফিনিশিংটা কেমন হচ্ছে। ফিনিশিং এর ক্ষেত্রে এই পুরো লেখাটুকু এক থাকবে। তুমি পৃথিবীর যে কোনো গ্রাফ লেখো, সব গ্রাফের ক্ষেত্রে এই লেখা এক থাকবে, এইটুকু এক থাকবে, ঠিক আছে, এইটুকু এক থাকবে। শুধুমাত্র গ্রাফের দিকে তাকিয়ে, গ্রাফের দিকে দেখে দেখে এই যে দ্যাটের পরে আসলে প্রশ্নে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে কোন একটা কলেজের এইচএসসি রেজাল্ট, ঠিক আছে। এখন এখানে তুমি ইমপ্রুভ লিখবে নাকি ডিক্রিজিং লিখবে নাকি কি লিখবে, এটা আসলে গ্রাফের উপর নির্ভর করবে। যে এইচএসসি রেজাল্ট বেড়েছে, বেড়ে গেলে এটা লিখবে, ইমপ্রুভ লিখবে, কমে গেলে ওই যে কমে যাওয়ার শব্দটা ওইটা লিখবে, পরবর্তীতে শেষ, গ্রাফ একবারে শেষ। আমি শুধুমাত্র তোমাদেরকে বলছি তোমরা কাঠামোটা কমপ্লিট করে যাও। কাঠামো এইটুকুই, এই যে এই গ্রাফটুকু মনে রাখবে, ইন জেনারেল মনে রাখবে, লাস্টের লাইন মনে রাখবে, কাঠামো এইটুকুই, কাঠামো আর কিছুই না। এইটুকু মনে রাখলে তুমি পৃথিবীর যে কোনো গ্রাফ তুমি লিখতে পারবে। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে কথা বুঝতে একটু প্রবলেম হতে পারে। এবং আরেকটা জরুরি কথা, সেটা হচ্ছে এই গ্রাফটা হচ্ছে সংগ্রহ। আমি আসলে বুঝালে শিক্ষার্থীরা খুবই ভালোভাবে এই বিষয়গুলো বুঝতে পারে, কিন্তু যে এই গ্রাফটা শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে তাকে অলওয়েজ আপডেট চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই একটা ধন্যবাদ, যে আপনি শিক্ষার্থীদের অনেক বড় একটা উপকার করেছেন। এখন এই পর্যন্তই, পরবর্তী শর্টকাট টেকনিকের জন্য অপেক্ষা করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।